হাই এভরিওয়ান, আজকে তোমাদের মাঝে যে গল্পটা আমি এক্সপ্লেন করতে চলেছি সেটি হচ্ছে একজন শিক্ষক এবং তার ছাত্রীর মাঝে প্রেমের গল্প। আসলে তারা দুজনে ফার্স্টে একে অপরের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে, আর এই কন্ট্রাক্ট ম্যারেজটি পরবর্তীতে কিভাবে ভালোবাসায় পরিণত হয় সেটি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কিন্তু গল্পটি শুরু করার আগে তোমাদের সবাইকে আমি কিছু কথা বলতে চাই। তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওটি দেখো কিন্তু সাবস্ক্রাইব না করে চলে যাও, কিন্তু কেন বলো তো? তোমরা কি জানো সারা দিন রাত কত কষ্ট করে তোমাদের জন্য এই ভিডিওগুলো বানাই, কিন্তু এর সত্ত্বেও যখন তোমরা সাবস্ক্রাইব করো না তখন কিন্তু অনেক খারাপ লাগে। তাই আজকে যারা আমার এই ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবা না, কারণ আজকে আমি তোমাদের সবার কমেন্টের অ্যান্সার দিব। তাহলে চলো এত আজেরা বকবক করা বাদ দিয়ে গল্পের কাহিনীতে যাওয়া যাক। গল্পের শুরুটা হয় ইয়ানশু এবং সিনিয়ানের বিয়ের দিনটা দেখিয়ে। এখানে ইয়ানশু মনে মনে ভাবছিল যে আমি এমন একজন মানুষকে বিয়ে করছি যাকে বিয়ে করার ফলে আমি না গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারলাম না আমি আমার বাসাতে শান্তি করে থাকতে পারবো। ইয়ানশুর এই চিন্তা ভাবনার পিছনে কি গল্প লুকিয়ে আছে চলুন সেটি জেনে আসি। গল্পটা এখান থেকে এক সপ্তাহ পিছিয়ে যায়, যেখানে আমরা দেখি যে ইয়ানশু ক্যাফেতে পিছনে দাঁড়িয়ে থাকা সিনিয়ানের সাথে ধাক্কা খায়। সিনিয়ান তো তখন ইয়ানশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের জুতা পরিষ্কার করতে থাকে, আর এখানে তো তাদের দুজনের মাঝে একটু কথা কাটাকাটিও শুরু হয়ে যায়। কিছুক্ষণ পরে ইয়ানশু সেখান থেকে চলে যায়। এরপরে ইয়ানশু তার ক্লাসে গিয়ে বসে, আর এখানে আসার পরে সে জানতে পারে যে তাদের ক্লাসে নতুন একটি প্রফেসর ক্লাস নিতে আসছে, আর সেটি আর কেউ না বরং সিনিয়ন ছিল। ইয়ানশু তো এই ক্লাসে একদমই মনোযোগ দিতে পারছিল না, যার কারণে সে ক্লাসে বসে ড্রয়িং করতে থাকে। আসলে ইয়ানশুর আর্ট করা অনেক পছন্দ ছিল। সিনিয়ন যখন লক্ষ্য করে যে ইয়ানশু তার ক্লাসে মনোযোগী হচ্ছে না তখন সে তার কাছে যায়, আর তারপরে সেই ইয়ানশু ড্রয়িংটি উঠিয়ে দেখতে থাকে, আর এতে তো ইয়ানশু অনেক বেশি লজ্জিত হয়ে যায়, আর সে তার টিচার সিনিয়নের উপরও অনেক রেগে যায়, যার কারণে সে ক্লাস শেষ করে তার ফ্রেন্ডের কাছে গিয়ে সিনিয়নের নামে অনেক খারাপ খারাপ কথা বলতে থাকে। আর নিজের অনেক বকবক শেষ করার পরে ইয়ানশু ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য তার ফ্রেন্ডের থেকে ড্রেস চায়। আসলে ইয়ানশু তার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন কমপ্লিট করে খুব তাড়াতাড়ি জবের জন্য ইন্টারভিউ দিতে চলেছিল। পরের সিনে আমরা দেখি যে ইয়ানশু তার ইন্টারভিউ দিতে যায়, আর এখানে তার কপাল ভালো থাকার কারণে সে ইন্টারভিউটা পাস হয়ে যায়। দুঃখিত গাইস, 47 সেকেন্ডের একটি অ্যাড প্লে করতে হচ্ছে, তোমরা চাইলে এই ভিডিওটাকে স্কিপ করে মেন ভিডিওতে চলে যেতে পারো। হ্যালো বন্ধুরা, মোস্ট পেটের সাথে আমার যাতে সত্যি অফুরন্ত বিনোদন এবং আমাকে আসল নগদ পুরস্কার জেতার সুযোগ দিয়েছে একটি খেলা যা বিশেষভাবে আমার মনোযোগ আকর্ষণ করেছে, তা হলো প্লিঙ্কো। আমি সমস্ত বিবরণ আপনাদেরকে বলে চমক নষ্ট করতে চাচ্ছি না, তবে এটি আপনাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। মোস্ট পেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট উপায় এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে সহজ এবং দ্রুত আপনার ডিপোজিট এবং উইথড্র টাকা তোলার সুবিধা। মোস্ট পেটে রয়েছে 24 ঘন্টা 7 দিন কাস্টমার সাপোর্ট সুবিধা। রেজিস্ট্রেশনের পরে 250টি ফ্রি স্পিন সহ আপনার প্রথম জমাতে একটি অবিশ্বাস্য স্বাগত বোনাস পেতে আমার প্রোমো কোড EBF89 ব্যবহার করুন। এই অফারটি মিস করবেন না, তার দেরি না করে এখনই সাইন আপ করুন এবং মোস্ট পেটের মনোমুগ্ধকর জগতে ডুব দিন। শুধুমাত্র আপনার গেমিং অভিজ্ঞতায় নয়, আপনার ব্যাংক ব্যালেন্সে উন্নতি করতে প্রস্তুত হন। মোস্ট পেটের সাথে স্বপ্নকে বাস্তবে পরিণত করুন। এরপরে আমরা দেখি যে ইয়ানশু তার অ্যাব্রোডে থাকা লয়ার বোনের মাধ্যমে জানতে পারে যে ইয়ানশুর মা বাবা রেখে যাওয়ার টাকা এখন সে ব্যাংক থেকে নিতে পারবে। এটি শোনার পরে তো ইয়ানশু তাড়াতাড়ি ব্যাংক থেকে টাকা নিয়ে তার কাজিনের কাছে যায়, আর এখানে তার কাজিন তাকে একটি খুবই সুন্দর বাসা অনেক কম টাকায় দেখায়, আর এই বাসাটির ছবি দেখা মাত্র ইয়ানশুর পছন্দ হয়ে যায়। পরের দিন সকালে ইয়ানশুর কাছে তার কাজিনের ফোন আসে, আর সে তাকে বলে যে ওই বাসাটি কেনার জন্য তাড়াতাড়ি টাকা নিয়ে আসতে হবে, কারণ সে যদি তাড়াতাড়ি এই বাসাটি না কিনে তাহলে অন্য কেউ এই বাসাটি কিনে ফেলতে পারে। এটি শোনার পরে তো ইয়ানশু তাড়াতাড়ি গিয়ে ওই বাসাটি কিনে ফেলে। আর আজকে ইয়ানশুর গ্র্যাজুয়েশনের প্রেজেন্টেশনের দিন ছিল, তবে সে সেখানে পৌঁছাতে 5 মিনিট লেট করে ফেলে, আর এই কারণে তো সিনিয়র তাকে ফেল করিয়ে দেয়, কারণ সে সবকিছু পারফেক্ট পছন্দ করত। আর গ্র্যাজুয়েশনটি কমপ্লিট না করতে পারার কারণে তো ইয়ানশুকে তার জব থেকেও বের করে দেওয়া হয়। কিন্তু এত কিছুর পরেও ইয়ানশু হার মানে না, কারণ তার কাছে তো এখন তার নতুন বাড়ি ছিল, তাই সে খুশি খুশি তার নতুন বাসাতে চলে আসে। আর এখানে আসার পরে সে দেখে যে সিনিয়র তো বাথরুম থেকে হঠাৎ করে টাওয়াল পরে বাহিরে চলে আসে। তারা দুজন তো এখানে একে অপরকে দেখে অনেক অবাক হয়ে যায়, আর এই সিনটা এখানে কাট হয়ে যায়। আর একটি সিনে আমাদেরকে দেখানো হয় যে সিনিয়র একটি ডক্টরের কাছে ছিল, আর এখানে ডক্টর তাকে একটি রিপোর্ট দেখিয়ে বলে যে ক্যান্সার হয়েছে।
এবং বেঁচে থাকার জন্য তার কাছে মাত্র 1 বছর সময় রয়েছে। এই রিপোর্টটি কার ছিল বা ক্যান্সার কার হয়েছে সেটা আমরা গল্পের আগে গিয়ে জানতে পারবো। পরবর্তী সিন আবারও সিনিয়ন এবং ইয়ানশুর উপর শিফট হয়। এখানে সিনিয়ন তো ইয়ানশুকে তার বাসা থেকে বের করে দিচ্ছিল। ইয়ানশু তখন তার বাসার চাবিটি দেখিয়ে বলে যে এটি হচ্ছে আমার বাসা। এমনকি ইয়ানশু তার বাসার কাগজপাতিগুলো সিনিয়নকে দেখায়। সিনিয়ন তো এসব কাগজপাতি দেখার পরে ইয়ানশুকে বলে যে তোমাকে ধোঁকা দেওয়া হয়েছে, আর এটি বলে সে ইয়ানশুকে নিজের বাসা থেকে বের করে দেয়। বাসা থেকে বেরিয়ে আসার পরে তো ইয়ানশু তার সেই কাজিনকে সব জায়গায় খুঁজতে থাকে, তবে তার কাজিনের দেওয়া সমস্ত অ্যাড্রেসই ফেক বেরিয়ে আসে। পরের দিন ইয়ানশু সিনিয়নের সাথে দেখা করতে যায় এবং তার কাছে রিকোয়েস্ট করতে থাকে তার সাথে একসাথে পুলিশ স্টেশনে যাওয়ার জন্য। অনেক জোরাজুরি করার পরে তো সিনিয়ন ইয়ানশুর সাথে যেতে রাজি হয়ে যায়, কিন্তু পুলিশ স্টেশনে যাওয়ার আগে ইয়ানশু আগে হসপিটালে আসে। আর এখানে আসার পরে আমরা এই ব্যাপারটি জানতে পারি যে যার ক্যান্সার হয়েছিল সে আসলে সিনিয়নের গ্র্যান্ডফাদার, আর তার গ্র্যান্ডফাদারের ক্যান্সারের কারণে খুব তাড়াতাড়ি তার সার্জারি করার প্রয়োজন ছিল। এরপরে আমরা দেখি যে ইয়ানশু সিনিয়নের সাথে পুলিশ স্টেশনে যায়, আর এখানে আসার পরে ইয়ানশু তার মাইন্ড চেঞ্জ করে ফেলে, কারণ সে তার কাজিনের প্যারেন্টসদেরকে কোনো বড় ঝামেলায় ফেলতে চাচ্ছিল না। সিনিয়ন তো তখন ইয়ানশুর সাথে নিজের নাম্বারটি এক্সচেঞ্জ করে নেয়। তারপরে সে তাকে একটি লয়ারের নাম্বার দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখনই সিনিয়নের কি যেন একটা খেয়াল আসে। তাই সে পিছনে ঘুরে ইয়ানশুকে জিজ্ঞাসা করে, আচ্ছা কারো সুবিধার জন্য কি কাউকে মিথ্যা বলা উচিত? কারণ আমি জীবনেও কাউকে মিথ্যা বলিনি। এর জবাবে ইয়ানশু তাকে বলে, কিছু কিছু সময় মিথ্যা বলা মানুষের জন্য লাভজনক হয়ে থাকে। এটি শোনার পরে সিনিয়র তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। পরে সিনিয়ররা দেখি যে ইয়ানশুকে তো তার ডোমটিও ছেড়ে দিতে হয়, কারণ সে গ্র্যাজুয়েটে সামিল ছিল। এটি শোনার পরে ইয়ানশুর একটি নার্স ফ্রেন্ড তাকে তার হসপিটাল রুমে কিছুদিন থাকার জন্য অফার করে। এতে ইয়ানশু রাজি হয়ে যায়, আর সে নিজের জিনিসপত্রগুলো নিয়ে ইয়ানশু সে ফ্রেন্ডের হসপিটালের গার্ডেনে তার জন্য অপেক্ষা করছিল। তখন ইয়ানশুর সাথে একটি বয়স্ক লোকের দেখা হয়, আর এখানে ইয়ানশুর সাথে তো এই বয়স্ক লোকটির অনেক ভালো কথাবার্তা শুরু হয়ে যায়। এখানে বয়স্ক লোকটি ইয়ানশুকে এটাও বলে যে আমার মৃত্যুর আগে আমার শেষ ইচ্ছে একটাই, যে আমি আমার নাতির বিয়ে দেখে যেতে চাই। পরে সিনেমা দেখি যে ওই বয়স্ক লোকটা আর কেউ না, বরং সিনিয়নের গ্র্যান্ডপা ছিল। আর সিনিয়ন তো তার গ্র্যান্ডপাকে দিয়ে সার্জারির পেপারে সাইন করাতে চাচ্ছিল, কিন্তু গ্র্যান্ডপা তো এখানে সাইন করতে রাজি হচ্ছিল না। সে তাকে এটাই বলে যে আমার জীবনের আর কিছু সময়ই শুধুমাত্র বাকি রয়েছে। সিনিয়ন তো তখন তার গ্র্যান্ডপার আশ্বাস বাড়ানোর জন্য তাকে বলে যে তুমি এখানে তাড়াতাড়ি সাইন করে ফেলো, কারণ আমার গার্লফ্রেন্ড রয়েছে। এটি শোনা মাত্রই তো গ্র্যান্ডপা খুশিতে তাড়াতাড়ি করে পেপারটিতে সাইন করে ফেলে। এরপরে সিনিয়ন যখন বাইরে আসে তখন তো সে হসপিটালের মধ্যে ইয়ানশুকে ঘোরাফেরা করতে দেখে। সিনিয়ন তখন ইয়ানশুর কাছে গিয়ে তাকে নিজের গ্র্যান্ডপার কাছে নিয়ে যেতে থাকে, আর সে তাকে বলে যে তুমি আমার মিথ্যা বলাতে আমাকে সাপোর্ট করো। আর তখনই গ্র্যান্ডপাকে সার্জারি রুমের দিকে নিয়ে যেতে ইয়ানশু দেখে, আর এটি দেখে তো ইয়ানশু পুরো সিচুয়েশনটাই বুঝতে পারে। ইয়ানশু তখন সিনিয়নের সাথে তার গ্র্যান্ডপার কাছে যায় এবং সে গ্র্যান্ডপাকে বলে যে আমি সিনিয়নের গার্লফ্রেন্ড। আর এটি শোনার পরে তো গ্র্যান্ডপা অনেক খুশি হয়ে সার্জারি রুমের দিকে চলে যায়। এরপরে ইয়ানশু নিজে সিনিয়নের সাথে সার্জারি রুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল। সিনিয়ন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এই হসপিটালে কেন ঘোরাফেরা করছো? ইয়ানশু তখন তার পুরো সিচুয়েশনটা সিনিয়নের কাছে বলে, আর এইসব কথা শোনার পরে তো সিনিয়নের ইয়ানশুর জন্য অনেক খারাপ লাগে, কারণ সিনিয়নই তো ইয়ানশুকে তার গ্র্যাজুয়েশনে ফেল করে দিয়েছিল, আর যার কারণে তো ইয়ানশুকে এতগুলো প্রবলেম ফেস করতে হচ্ছে। কিছুক্ষণ পরে সার্জারি রুম থেকে ডক্টর বাইরে এসে সিনিয়নকে বলে যে আমাদের সার্জারি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এটি শোনার পরে তো ইয়ানশু সেখান থেকে চলে যাচ্ছিল। সিনিয়ন তখন তাকে আটকায়, আর সে নিজের বাসার পাসওয়ার্ডটি ইয়ানশুকে বলে, আর তাকে এটাও বলে যে আমি আমার বাসাতে 1 মাস থাকার পারমিশন তোমাকে দিলাম। এটি শুনে তো ইয়ানশু অনেক খুশি হয়ে যায়। পরবর্তীতে ইয়ানশু সিনিয়নের বাসাতে গিয়ে পৌঁছায় এবং তার সোফার উপরে ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে সিনিয়র যখন বাসাতে আসে আর সে যখন ইয়ানশুকে এভাবে ঘুমিয়ে থাকতে দেখে, তখন সে একটি ব্ল্যাঙ্কেট ইয়ানশুর গায়ের উপরে জড়িয়ে দেয়। আর আমরা এটা জানতে পারি যে ইয়ানশু যে এই বাসাটি কিনে ঠকে গিয়েছে সে ব্যাপারে এখনো তার বোনকে কিছু বলে না, কারণ তার তো এটি বলতে ভয় করছিল। পরের দিন সকালে ইয়ানশু যখন ঘুম ভাঙে তখন সে সিনিয়নকে দেখে, সে তো পুরো বাসাটাকে ইকুয়ালি ডিভাইড করে ফেলেছে।
ইয়ানশু তো খাবার রান্না করা এবং কাপড় ধোয়ার দায়িত্ব নিজের উপরে নিয়ে নেয়। তবে মজার ব্যাপার হচ্ছে এটাই যে ইয়ানশু রান্না বান্না করতে একদমই পারতো না, যার কারণে ইয়ানশু যখন সকালবেলা নাস্তা বানাতে যায় তখন তো সে পুরো খাবারটি পুড়ে ফেলে, যেটি দেখার পরে সিনিয়র নিজে গিয়ে সকালবেলা নাস্তা বানিয়ে তারপরে সে তার অফিসে চলে যায়। এরপরে আমরা দেখি সিনিয়রের কাছে হসপিটাল থেকে ফোন আসে যে তার গ্র্যান্ডপার শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এটি শোনার পরে তো সিনিয়র তাড়াহুড়া করে হসপিটালে যায়, কিন্তু সেখানে আসার পরে সে জানতে পারে যে ইয়ানশু তার আগে এসে তার গ্র্যান্ডপাকে সামলে নিয়েছে। ইয়ানশু গ্র্যান্ডপার জন্য পানি নিয়ে আসতে যখন বাইরে যায় তখন গ্র্যান্ডপা সিনিয়নকে বলে যে তুমি তাড়াতাড়ি ইয়ানশুর সাথে বিয়ে করে ফেলো, আর এটি হচ্ছে আমার ইচ্ছে। কিন্তু সিনিয়ন তো তাকে মানা করে দেয়, আর এটি শুনে তো গ্র্যান্ডপার ব্লাড প্রেশার হাই হতে শুরু করে। ইয়ানশু রুমে এসে যখন গ্র্যান্ডপার শরীর এভাবে খারাপ হতে দেখে তখন তো সে কোনো কিছু শোনার বদলে গ্র্যান্ডপাকে বলে দেয় যে আপনি টেনশন করেন না, আপনি যা চাবেন তাই হবে। বাসায় ফেরার সময় সিনিয়ন ইয়ানশুকে বলে যে তুমি জানো তুমি আজকে কি করেছো? তুমি তো আমার সাথে বিয়ে করার জন্য হ্যাঁ বলে দিয়েছো গ্র্যান্ডপার সামনে। ইয়ানশু তো সিনিয়নের এই কথাতে বিশ্বাস করে না, তাই সে নিজে গ্র্যান্ডপার কাছে যেয়ে কথা বলতে, কিন্তু গ্র্যান্ডপা তো ইয়ানশুকে তার ফ্যামিলি মেম্বারসদের সামনে সিনিয়নের ফিয়ন্সে বলে পরিচয় করিয়ে দেয়। এটি শুনে তো ইয়ানশু অনেক অবাক হয়ে যায়। এরপরে আমরা দেখি ইয়ানশুর কাছে তার বোনের ফোন আসে, সে আসলে দেশে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর সে ইয়ানশুর সাথে থাকার ব্যাপারে ইয়ানশুকে বলছিল। এটি শোনার পরে তো ইয়ানশু সিনিয়নের বলা লয়ারের সাথে দেখা করতে যায়, কিন্তু ওই লয়ারটার সাথে দেখা করার বদলে সে অন্য একটি লয়ারের সাথে ভুলবশত দেখা করে ফেলে, আর এই লয়ারটাও ইয়ানশুকে হেল্প করার জন্য রাজি ছিল। আর ওইদিকে সিনিয়ন তো তার গ্র্যান্ডপাকে এটি বারবার বোঝানোর চেষ্টা করছিল যে তার এবং ইয়ানশুর মাঝে কোনো মিল নেই, কিন্তু গ্র্যান্ডপা তাকে জবাব দেয় যে ইয়ানশুর মধ্যে যেসব জ্ঞান বুদ্ধিগুলো রয়েছে সেগুলো তোমার মধ্যে নেই, আর এই জন্যই ইয়ানশুই তোমার জন্য একদম পারফেক্ট। আর ওইদিকে ইয়ানশু তো তার ফ্রেন্ডের থেকে অনেকগুলো টাকা ধার করে সেই লয়ারকে পেমেন্ট করে দেয়, আর ইয়ানশু তো বাসায় ফিরে সিনিয়নকেও এ ব্যাপারে বলে। সিনিয়ন যখন টাকার অ্যামাউন্ট শুনে তখন তো সে অনেক অবাক হয়ে যায়, যার কারণে সে পরের দিনই ইয়ানশুকে সাথে করে ওই লয়ারটির সাথে দেখা করতে যায়। কিন্তু লয়ারের অফিসে যাওয়ার পরেও সেই লয়ারটিকে তারা কোথাওই খুঁজে পায় না, আর সিনিয়ন তো ইয়ানশুর সামনে কিছু বোঝাতে চাচ্ছিল না। তবে সে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সেই স্ক্যামারের ছবি তুলে নেয়, আর এইভাবে সিনিয়ন তার বুদ্ধি খাটিয়ে ওই স্ক্যামারটিকে খুঁজেও ফেলে। এমনকি সে ইয়ানশুর দেওয়া পেমেন্টগুলো ওই লয়ার থেকে ফেরত নিয়ে নেয়। আর ওইদিকে ইয়ানশু তো তার লয়ারকে নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিল, আর সে এটাও বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। পরবর্তীতে সে সিনিয়নের সাথে করে গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়। গ্র্যান্ডপা তো তাদেরকে নিজে জিনিসপত্র কেনার জন্য গ্রসারি শপে পাঠিয়ে দেয়। এখানে তো সিনিয়ন শপিং শেষে লয়ারের সে টাকাগুলো ইয়ানশুকে ফেরত দিয়ে দেয়, আর সে ইয়ানশুকে অজুহাত হিসাবে এটাই বলে যে লয়ার এখন অনেক বিজি, তাই সে তোমার কাজটি করে দিতে পারবে না। এটি শুনে তো ইয়ানশুর মন খারাপ হয়ে যায়, আর তারা দুজন একসাথে বাসায় ফিরে আসতে থাকে। হঠাৎ করে সিনিয়ন ইয়ানশুকে বলে ওঠে যে আমাদের দুজনের বিয়ে করে ফেলা উচিত। এটি শোনার পরে ইয়ানশু এমন দৃষ্টিতে সিনিয়নের দিকে তাকিয়েছিল মনে হচ্ছিল যেন তার চোখ দুটি বেরিয়ে আসবে। তবে তখনই সিনিয়ন ইয়ানশুর সামনে একটি কন্ট্রাক্ট রাখে। এই কন্ট্রাক্টটিতে এটাই লেখা ছিল যে সিনিয়ন এবং ইয়ানশু 1 বছরের জন্য বিবাহিত থাকবে, এবং 1 বছর পরে যখন এই কন্ট্রাক্টটি শেষ হয়ে যাবে তখন সিনিয়ন তার এই অ্যাপার্টমেন্টটি ইয়ানশুর নামে লিখে দিবে। কিন্তু ইয়ানশু তো সিনিয়নের এই অফারটি রিজেক্ট করে দেয়, কারণ সে শুধুমাত্র ভালোবাসার জন্য বিয়ে করতে চাচ্ছিল, নাকি কোনো চুক্তির বিয়ে। পরের দিন ইয়ানশু অনেক খোঁজাখুঁজি করার পরে একটি ছোট অ্যাপার্টমেন্ট পেয়ে যায়, তাই সে নিজের জিনিসপত্রগুলো সিনিয়নের বাসা থেকে গুছিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে ইয়ানশুর বোন সেখানে চলে আসে, আর বোনকে দেখা মাত্রই তো ইয়ানশু সিনিয়নের হাত ধরে তাকে নিজের বয়ফ্রেন্ড হিসেবে তার বোনের কাছে ইন্ট্রোডিউস করে। আর সিনিয়নও তো এই ব্যাপারটা বুঝতে পেরে ইয়ানশুকে সাপোর্ট করে, আর তারা দুজনে ইয়ানশুর বোনকে বাসার মধ্যে নিয়ে আসে। ইয়ানশুর বোন তো রাতটা এখানেই থেকে যায়, যার ফলে ইয়ানশুকে বাধ্যতামূলক সিনিয়নের সাথে এক রুমে রাত কাটাতে হয়। পরের দিন সকালবেলায় ইয়ানশুর বোন তো তার গ্রাজুয়েশনে ফেল করার জন্য তাকে অনেক বকতে থাকে, আর অনেক বকাবকি শেষ করে সে নিজের কেনা অ্যাপার্টমেন্টে চলে যায়। এরপরে আমরা দেখতে পাই ইয়ানশু সিনিয়নের এত কাইন্ডনেস দেখে তো তার সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করতে রাজি হয়ে যায়।
আর তারপরে তারা দুজন মিলে একটি ম্যারেজ কন্ট্রাক্টে সাইন করে। আর এই কন্ট্রাক্টে লেখা ছিল যে বিয়ের পরে তারা দুজনেই একে অপরকে টাচ করবে না। ওরা দুজনে তো এই খুশির খবরটি তার গ্র্যান্ডপাকেও বলে দেয় যে তারা দুজনে বিয়ে করতে চলেছে। তবে গ্র্যান্ডপা তো তাদের সামনে আরেকটি শর্ত রাখে যে তোমরা দুজন যদি বিয়ে করতে চাও তাহলে তোমাদেরকে একটি বড় ইভেন্ট করে বিয়ে করতে হবে। ওদের দুজনের না চাওয়ার শর্ত তো গ্র্যান্ডপার এই কথাতে তাদেরকে রাজি হতে হয়। ইয়ানশু তার এই বিয়ের খবরটি তার বোনকেও জানিয়ে দেয়। আর তারপরে তারা তাদের বিয়ের আগেকার রিহার্সেলের জন্য যায়। ইয়ানশুর বোনও তো সেখানে আসে। ইয়ানশু ওয়েডিং প্ল্যানের কন্ট্রাক্টের বদলে তাদের ম্যারেজ কন্ট্রাক্টের পেপারটি তার পার্সের মধ্যে নিয়ে রিহার্সেলের জায়গাতে চলে আসে। ইয়ানশুর বোনকে তো একটি জরুরি কাজের কারণে তাড়াতাড়ি রিহার্সেল থেকে চলে যেতে হয়, তাই সে ইয়ানশুর কাছ থেকে ওয়েডিং প্ল্যানের পেপারটি নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। তবে সে ওয়েডিং প্ল্যানের পেপারটি নেওয়ার বদলে ভুলবশত ম্যারেজ কন্ট্রাক্টের পেপারটি নিয়ে যায়। এরপরে আমরা দেখি যে সিনিয়ন এবং ইয়ানশু তো সবাইকে দেখানোর জন্য মিথ্যা কিস করতে যায়। তারা দুজন তো এখানে একে অপরের কাছাকাছি আসার সাথে সাথে অনেক বেশি নার্ভাস ফিল করতে থাকে। সেই সময় ইয়ানশুর বোন তাকে ফোন দেয়, কারণ সে তাদের ম্যারেজ কন্ট্রাক্টটি পড়ে ফেলেছিল। ইয়ানশুর বোন তো এখানে তাকে বলে যে তুমি তাড়াতাড়ি এই ওয়েডিংটি ক্যান্সেল করে দাও। এটি শুনে তো ইয়ানশু অনেক টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ সে গ্র্যান্ডপাকেও কষ্ট দিতে চাচ্ছিল না এবং তার বোনকেও কষ্ট দিতে চাচ্ছিল না। আর এত বেশি প্রেশার ইয়ানশু নিতে পারছিল না, যার কারণে সে তার মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য দূরে একটি সমুদ্রের কিনারায় এসে বসে থাকে। আর ঠিক এই জায়গাতেই সে ছোটবেলায় তার বাবার সাথে করে সময় কাটাতো। আর অন্যদিকে সিনিয়ন তো ইয়ানশুর কোনো খোঁজ খবরই পাচ্ছিল না, এমনকি সে ইয়ানশুকে ফোনও পাচ্ছিল না, যার কারণে সে ইয়ানশুর বোনের কাছে যায় সাহায্য চাইতে। এইটি শোনার পরে তো ইয়ানশুর বোনও সিনিয়নের সাথে করে ইয়ানশুকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পরে তারা দুজনে ইয়ানশুকে সমুদ্রের কিনারায় দেখতে পায়। সিনিয়ন যখন ইয়ানশুকে অনেক স্ট্রেস অবস্থায় দেখতে পায়, তখন সে তাকে বলে যে তুমি যদি চাও তাহলে তুমি কন্ট্রাক্টটি শেষ করতে পারো, কারণ এই সমস্ত কিছু সিনিয়নের ঝামেলা। আর সে চাচ্ছিল না যে সিনিয়নের ঝামেলায় অন্য কেউ জড়িয়ে পড়ুক। আর এটি বলে সিনিয়র তার গ্র্যান্ডপার সাথে কথা বলতে সেখান থেকে চলে যায়। আর এদিকে ইয়ানশু তো এখানে দাঁড়িয়ে তার বোনের সাথে কথা বলছিল। আর সে তার বোনকে এটাই বলতে থাকে যে এবার আমি আমার ডিসিশন নিজে নিতে চাই। ইয়ানশুর বোন তখন তাকে বলে যে ঠিক আছে, তুমি যে ডিসিশন নিবা আমি তাতেই রাজি আছি। এটি শুনে তো ইয়ানশু তাড়াতাড়ি সিনিয়নের পিছনে হসপিটালে চলে আসে। আর সে সিনিয়নের কিছু বলার আগে তাকে আটকে নেয়। আর ফাইনালি তাদের ম্যারেজ সিরামনির দিনটি চলে আসে। আর এইখানে ইয়ানশুর বন্ধু সিনিয়নকে ওয়ার্নিং করে বলে যে তুমি আমার বোনকে কিন্তু একটু কষ্ট দেওয়ার চেষ্টা করবে না। এরপরে ইয়ানশু এবং সিনিয়নের বিয়ের সিনটা দেখানো হয়, যেখানে তারা দুজনেই প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং ইয়ানশু তো এখানে সত্যি সিনিয়নকে কিস করে নেয়। যদিও তারা দুজনেই এখানে অ্যাক্টিং করবে এটাই সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু ইয়ানশু যে সত্যি সিনিয়নকে কিস করছে এটা দেখে তো সিনিয়নের চোখ একদম বড় বড় হয়ে যায়। আর এগুলো যখন ইয়ানশুর ফ্রেন্ডরা দেখতে পায় তখন তারাও তো অনেক অবাক হয়ে যায়, কারণ তারা তো এই সিচুয়েশনগুলো আগে থেকে জানতো। বিয়ের সমস্ত রিচুয়াল কমপ্লিট হয়ে যাওয়ার পরে গ্র্যান্ডপা ইয়ানশুকে একটি এটিএম কার্ড দেয় গিফট হিসেবে, কিন্তু ইয়ানশু তো লুকিয়ে এই এটিএম কার্ডটি সিনিয়নকে ফেরত দিয়ে দেয়, কারণ সে সিনিয়নের কোনো সুযোগ সুবিধা নিতে চাচ্ছিল না। এরপরে ইয়ানশু এবং সিনিয়ন বাসায় ফিরে আসে, তবে কিস করার কারণে তো তাদের দুজনের মাঝে একটি অকওয়ার্ডনেস কাজ করছিল। ইয়ানশু তো তখন উঠে তার রুমে চলে আসে, আর কিছুক্ষণ পরে সিনিয়নও তার কাছে আসে। সিনিয়নকে দেখে তো ইয়ানশুর মাথায় খারাপ খারাপ চিন্তা ভাবনা আসতে থাকে। সে এটাই ভাবতে থাকে যে সিনিয়ন হয়তো তার সাথে খারাপ কিছু করতে এসেছে, কিন্তু তখনই সে জানতে পারে যে সিনিয়ন তো ইয়ানশুকে গ্র্যাজুয়েশন পাশ করার জন্য টিউশন দিতে চাচ্ছিল। আর সিনিয়নের বারবার জোর করাতে তো ইয়ানশু বেচারিকে তার বিয়ের দিনও পড়াশোনা করতে হয়। আর এভাবে তাদের বিয়ের প্রথম রাতটি কেটে যায়। পরের দিন সকালে ইয়ানশু তো অনেক খুশি খুশি ঘুম থেকে ওঠে, কারণ আজকে থেকেই তো তার বিবাহিত জীবনের সূত্রপাত ঘটলো। সিনিয়ন তখন ইয়ানশুর কাছে এসে তাকে কোথাও একটা যাওয়ার জন্য বলে। এটি শুনে তো ইয়ানশু অনেক খুশি হয়ে যায়, কারণ সেইটাই ভাবতে থাকে যে সিনিয়ন হয়তো তাকে কোথাও ডেটে নিয়ে যাবে। কিন্তু সিনিয়ন তো ইয়ানশুকে তার বই কিনে দিতে নিয়ে এসেছিল। বইগুলো কেনাকাটা শেষ করে তারা দুজন মিলে একটি রেস্টুরেন্টে যায়।
আর এখানে তো সিনিয়র ইয়ানশুকে কথা দেয় যে যতদিন আমাদের এই কন্ট্রাক্টটি চলবে ততদিন আমি তোমাকে ফুল সাপোর্ট করব। পরের সিনে আমরা দেখি ইয়ানশু তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। এখানে তার বেস্ট ফ্রেন্ড ইয়ানশুর হাবভাব দেখে তাকে বলে যে আমার মনে হয় তুমি হয়তো সিনিয়রকে ভালোবাসতে শুরু করেছো। ইয়ানশু তখন তাকে বলে যে না না, এমন কিছু না। এরপর আমাদের দেখানো হয় যে সিনিয়র তো ইয়ানশুর এই পড়াশোনাতে একদমই খুশি ছিল না, যার কারণে সে ইয়ানশুকে তার ক্লাস অ্যাটেন্ড করার জন্য তাকে সাথে করে ইউনিভার্সিটিতে নিয়ে যায়। ক্লাসের মধ্যে তো ইয়ানশু তার পড়াশোনায় মনোযোগ দেওয়ার বদলে শুধু সিনিয়রকে এক দৃষ্টিতে দেখতে থাকে। ক্লাস শেষ করে তো সিনিয়র ইয়ানশুকে বকা দিতে থাকে যে তোমার আমাকে ঘোরার বদলে নিজের ক্লাসে মনোযোগী হওয়া উচিত ছিল। এটি শুনে তো ইয়ানশু বেচারি অনেক এম্বারেস ফিল করতে থাকে যে সিনিয়র তাকে দেখে ফেলেছে এভাবে ঘুরতে। সিনিয়র তো তখন ইয়ানশুকে নিয়ে টিচার্স ক্যাফেটেরিয়াতে নিয়ে যায়, যেখানে তারা দুজন বসে একসাথে লাঞ্চ করছিল। আর এখান থেকে ইয়ানশু একটু একটু বুঝতে পারছিল যে তার মনের মধ্যে সিনিয়রের জন্য কেমন ফিলিংস কাজ করছে, যার কারণে ইয়ানশু তার মনের এইসব কথাগুলো তার বেস্ট ফ্রেন্ডের কাছে গিয়ে শেয়ার করে। তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে বলে যে আমার মনে হয় তোমার ফিলিংসটা তোমার সিনিয়রের সামনে গিয়ে উপস্থাপন করা উচিত। ইয়ানশু তার বেস্ট ফ্রেন্ডের কথাটি শুনে চিন্তা ভাবনা করে নেয় যে সে সিনিয়রের সামনে নিজের ভালোবাসাটির কথা প্রকাশ করবে, যার কারণে তো ইয়ানশু তার এবং সিনিয়রের জন্য সেম পায়জামা কিনে নিয়ে এসে সিনিয়রকে দেয়। আর সেইটা দেওয়ার পরে সিনিয়রকে এটা বলে যে এই পায়জামা দুটো সেল হচ্ছিল তাই আমি নিয়ে এসেছি। আসলে ইয়ানশু তো এটা বুঝতে পারছিল না যে তার মনের মানুষের সামনে সে নিজের ভালোবাসার অনুভূতিটা কিভাবে তুলে ধরবে। পরের দিন সকালে সিনিয়র যখন তার ইউনিভার্সিটির অফিসে আসে তখন একজন প্রফেসর শ্যানের মা তাকে বকা দিচ্ছিল কারণ সে ডিভোর্স নিতে চলেছে। সিনিয়র যখন চারিদিকে লক্ষ্য করে তখন সে বুঝতে পারে যে কিভাবে এই প্রফেসরটি ইমেজ খারাপ হয়ে যাচ্ছে সবার সামনে। আর এসব কিছু দেখে তো সিনিয়র অনেক গভীর চিন্তার মধ্যে পড়ে যায়, যার কারণে পরের দিন সকালে সিনিয়র নাস্তা করার পরে ইয়ানশুকে নিজের সাথে করে ইউনিভার্সিটিতে নিয়ে যাওয়ার বদলে তাকে বাসাতে পড়াশোনা করার জন্য বলে। সিনিয়রের হঠাৎ এরকম আচরণ দেখে তো ইয়ানশু কিছুই বুঝতে পারছিল না। আসলে সিনিয়র শুধু নিজের রেপুটেশনটাকে প্রোটেক্ট করতে চাচ্ছিল। আসলে ইয়ানশু যেহেতু একটি মেয়ে ছিল আর ডিভোর্সের পরে একটি মেয়েকে অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়, তাই সিনিয়র এটি চাচ্ছিল যাতে ইয়ানশু কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন না হয়। আর এদিকে ইয়ানশু তো সিনিয়রের এসব কথা শুনে অনেক কনফিউজড হয়ে যায়। পরবর্তীতে ইয়ানশু তার ওয়েডিং ফটোগ্রাফারের কাছ থেকে তাদের বিয়ের ছবিগুলো কালেক্ট করে ইউনিভার্সিটিতে যায় তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। আর ইউনিভার্সিটিতে আসার সময় সে শ্যানের সাথে ধাক্কা খায়, যার ফলে তাদের ওয়েডিংয়ের সমস্ত পিকচারগুলো নিচে পড়ে যায়। আর এই ছবিগুলো তো প্রফেসর শ্যানও দেখে ফেলে। ঠিক সেই সময় তাদের দিকে সিনিয়র এবং অন্য একজন প্রফেসর আসতেছিল। প্রফেসর শ্যান তো তখন অন্য একটি প্রফেসরকে বাহানা দিয়ে তার সাথে করে অন্য একদিকে নিয়ে যায়। বাসায় ফিরে এসে তো সিনিয়র ইয়ানশুর উপরে অনেক রাগ দেখাতে থাকে আর তাকে এটিও বলে দেয় যে আমাদের কন্ট্রাক্টটি শেষ হয়ে যাওয়ার পরে আমি চাই না যে তোমার ইমেজটা খারাপ হয়ে যাক। ইয়ানশু তো মনে মনে সিনিয়রকে পছন্দ করতে শুরু করেছিল, তবে সিনিয়রের এই কথাগুলো শুনে ইয়ানশু তো এটাই ভাবতে থাকে যে আমাদের এই বিয়েটা এখনো সিনিয়রের কাছে শুধুমাত্র একটি কন্ট্রাক্ট হিসাবেই রয়েছে, যার কারণে এইসব ভেবে তো ইয়ানশুর মন একদম ভেঙে যায় আর সে ইমোশনাল হয়ে তার রুমে চলে আসে। পরের দিন সকালবেলায় সিনিয়র ইয়ানশুর রুমে তার সাথে কথা বলতে আসে, কিন্তু সে এখানে এসে দেখে যে বেডের উপরে তো শুধুমাত্র একটি নোট রাখা ছিল, আর যে নোটে ইয়ানশু এটা লিখে দিয়েছিল যে সেই বাসাটি ছেড়ে চলে যাচ্ছে। আসলে ইয়ানশু সিনিয়রের জন্য আর কোনো প্রবলেম তৈরি করতে চাচ্ছিল না, আর এই কারণে সে একটি ছোট সুপারমার্কেটে একটি পার্ট টাইম জবও খুঁজে ফেলে, যাতে করে তাকে সিনিয়রের থেকে কোনো টাকা পয়সা নিতে না হয়। আর সে এই সুপার শপে কাজ করতে গিয়ে তো একটি ওয়ার্কার্সদের রুমে থাকারও জায়গা পেয়ে যায়। আর অন্যদিকে সিনিয়র তো ইয়ানশুর বাসাতে না থাকার কারণে তাকে প্রত্যেকটি জায়গাতেই শুধু অনুভব করতে থাকে। তবে ইয়ানশু গ্র্যান্ডপার সাথে দেখা করতে একদমই ভুলে না, তাই সে পরের দিন সকালবেলায় গ্র্যান্ডপার সাথে দেখা করতে যায়, যেখানে তার সিনিয়রের সাথেও দেখা হয়ে যায়। তাই সে তার জবের ব্যাপারে সিনিয়রকে ইনফর্ম করে। ইয়ানশু যখন তার ডিউটি করছিল তখন সেই সুপারমার্কেটে তার বোনও চলে আসে,
এখানে ইয়ানশু তো তার বোনের সাথে দেখা হতেই যাচ্ছিল, কিন্তু তখনই সিনিয়ন এসে ব্যাপারটা সামলে নেয়। কিন্তু হঠাৎ করে ডিউটি থেকে চলে যাওয়ার কারণে তো ইয়ানশু ম্যানেজার তার উপরে অনেক রাগ দেখাতে থাকে। সিনিয়ন তো এখানে ইয়ানশুর পাশে থেকে তাকে সাপোর্ট করে, যেটি দেখে তো ইয়ানশু মনে মনে অনেক খুশি হচ্ছিল। তারপরে সিনিয়ন তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, আর এখানে তো সে তার ফ্রেন্ডের সাথে তার মনের কথাগুলো শেয়ার করছিল, যে কিভাবে ইয়ানশুর অনুপস্থিতি তার মনের মধ্যে একটি কেমন জানি অনুভূতি তৈরি করছে। এই কথাগুলো শোনার পরে তো সিনিয়নের ফ্রেন্ড তাকে এটি বোঝাতে থাকে যে আমার মনে হয় যে তুমি হয়তো ইয়ানশুকে ভালোবাসতে শুরু করেছো। কিন্তু সিনিয়ন তো তার ফ্রেন্ডের কথাতে একদমই না বলে দেয়। পরবর্তীতে সিনিয়ন তার এক্স ক্লাসমেট মিং এর সাথে লুকিয়ে দেখা করতে আসে, আর এই দেখা করার বদলে তো মিং ইয়ানশুর কাছে এসে তার ল ফার্মে তাকে একটি জবের জন্য অফার করে। আর এখান থেকে আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে সব কর্মকাণ্ড তো সিনিয়নেরই ছিল। তবে ইয়ানশু তো তার নতুন জবে যেতে অনেক ভয় করছিল, কিন্তু গ্র্যান্ডপা তার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেয়। আর এরপরে গ্র্যান্ডপা ইয়ানশুকে তাদের বাসাটি সেট করতে পাঠিয়ে দেয়। ইয়ানশু সে বাসাতে যাওয়ার পরে গ্র্যান্ডপা তো চালাকি করে সিনিয়নকেও সে বাসাতে পাঠিয়ে দেয়। আর এভাবে সিনিয়নের সাথে ইয়ানশুর ওই বাসাতে গিয়ে দেখা হয়ে যায়। এরপরে ইয়ানশু যখন সে বাসাটির চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তখন সে সেখান থেকে একটি মারমেড ফেরি টেলের বুক দেখতে পায়। তবে সিনিয়ন তো তার থেকে বইটি নিয়ে নেয়। পরের দিন সিনিয়র যখন তার অফিসে যায়, তখন প্রফেসর শ্যান আসে তার সাথে কথা বলতে, আর তাকে বলে যে আমার মনে হয় তুমি আগের থেকে অনেক খুশি খুশি থাকতে শুরু করেছো, আর এই জন্য তোমার যে কোনো কিছু করার আগে ভেবেচিন্তে করাটাই উচিত। পরের সিনে আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপাকে তো হসপিটাল থেকে ছেড়ে দিয়েছিল, যার কারণে সে ইয়ানশু এবং সিনিয়নকে সাথে করে তার বাসাতে আসে। আর গ্র্যান্ডপা তাদের দুজনকে রাত্রে এখানে থেকে যাওয়ার জন্য বলে, এতে তারা দুজনেই রাজি হয়ে যায়। ইয়ানশু যখন গ্র্যান্ডপার সাথে একা কথা বলছিল, তখন সে গ্র্যান্ডপার মাধ্যমে এ ব্যাপারটা জানতে পারে যে গ্র্যান্ডপা কিভাবে সিনিয়নকে মারমেড ফেরিটেলের বইয়ের মাধ্যমে তার মায়ের মৃত্যুর খবরটি তাকে বুঝিয়েছিল। আর এই কারণে মূলত মারমেড ফেরিটেলের বইটি সিনিয়নের জন্য অনেক গুরুত্বপূর্ণ। রাতের বেলায় ইয়ানশু এবং সিনিয়নকে একই বেডে ঘুমাতে হয়। সকালবেলায় বাসায় ফেরার আগে ইয়ানশু সিনিয়নের সামনে একটি মারমেড সেজে আসে, আর সে সিনিয়নকে বলে যে মারমেড যে প্রতিশ্রুতি দিয়েছিল তার মোতাবেক সে ফিরে এসেছে। আর এগুলো দেখে তো সিনিয়ন মনে মনে অনেক ইমোশনাল এবং খুশি হতেও দেখা যায়, যার কারণে সিনিয়ন আবারও ইয়ানশুকে তার সাথে থাকার জন্য বলে, আর এতে তো ইয়ানশু রাজি হয়ে যায়। পরের সিনে আমরা দেখি ইয়ানশু ম্যাং এর অ্যাসিস্ট্যান্ট হিসাবে জব করা শুরু করে দেয়, আর সে তার কাজের জন্য অনেক বেশি কঠোর পরিশ্রম করতে থাকে। এমনকি সে তার বাসায় এসে তার কাজের পারফরমেন্স কিভাবে উন্নত করা যায় সে ব্যাপারেও অনেক রিসার্চ করতে থাকে। কিন্তু এগুলো দেখে তো সিনিয়ন মনে মনে একদমই খুশি ছিল না, কারণ সে তো ইয়ানশুর সাথে অনেক সময় কাটাতে চাচ্ছিল। পরের দিন সকালবেলায় ইয়ানশু তার বোনের সাথে দেখা করে তার নতুন জবের ব্যাপারেও তাকে বলে দেয়, আর ওদিকে সিনিয়ন তো ম্যাংয়ের সাথে দেখা করে তাকে বকাঝকা করতে থাকে, কারণ ম্যাং তো ইয়ানশুকে দিয়ে অনেক বেশি কাজ করে নিচ্ছিল। আর তখনই হঠাৎ ইয়ানশু সেখানে চলে আসলে সিনিয়ন তো তাড়াতাড়ি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ম্যাং তো তখন সিনিয়নকে শোনানোর জন্য ইয়ানশুকে জিজ্ঞাসা করে যে তোমার কি বেশি বেশি কাজ করতে কোনো সমস্যা আছে, কিন্তু ইয়ানশু তো তাকে বলে যে না, আমার কোনো সমস্যা নেই। পরবর্তীতে আমরা দেখি যে ইয়ানশু এবং সিনিয়ন মিলে গ্রসারি শপে শপিং করতে আসে, আর এখানে সিনিয়ন তো অন্য কাউকে এটি বলতে একদমই ইতস্ততা বোধ করছিল না যে ইয়ানশু তার ওয়াইফ। আর এগুলো দেখে তো সিনিয়নের অনেক ভালো লাগে। একদিন রাতের বেলায় সিনিয়নকে অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, আর এখান থেকে সে ম্যাংয়ের মাধ্যমে ব্যাপারটা জানতে পারে যে ম্যাং এবং সিনিয়ন ফ্রেন্ড। এখানে সিনিয়ন এবং ম্যাংয়ের কথা বলতে বলতে তো তাদের দুজনের মাঝে একটি ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, যার কারণে ইয়ানশু তার এবং সিনিয়নের রিলেশনশিপের ব্যাপারে ম্যাংকে কিছু কিছু কথা বলে ফেলে। ম্যাং তো তখন ইয়ানশুকে তার সাথে ডিনার করার জন্য ইনভাইট করে, কিন্তু যখনই তার অফিস থেকে বের হয় তখনই তারা সিনিয়নকে সেখানে দেখতে পায়। সিনিয়ন তো আগে থেকে ইয়ানশুর জন্য অপেক্ষা করছিল, যার কারণে সিনিয়নও ওদের দুজনের সাথে ডিনার করতে চলে যায়। আর এখানে আসা পরে তো সিনিয়ন এবং মিং একে অপরকে শুধু জেলাসির নজরেই দেখতে থাকে। পরের দিন সকালবেলায় ইয়ানশু যখন তার ডিউটি করছিল, তখন একজন ক্লায়েন্ট ভুলবশত ইয়ানশুর পায়ে গরম কফি ঢেলে দেয়, আর এটি যখন সিনিয়ন দেখে তখন তো তার সাথে মিং এর একটু ঝগড়া বেঁধে যায়।
তারপরে ইয়ানশু সিনিয়নের সাথে বাসায় ফিরে আসে, যেখানে সিনিয়ন ইয়ানশুর অনেক সুন্দরভাবে খেয়াল রাখতে থাকে। এরপরে ইয়ানশু যখন ওয়াশরুমে যায় তখন সে পা পিছলে পড়ে যায়, আর সিনিয়ন যখন ইয়ানশু চিৎকারের শব্দ শুনতে পায় তখন তো সে ওয়াশরুমে চোখ বন্ধ করে আসে। সিনিয়ন তখন ইয়ানশুর কণ্ঠ শুনতে শুনতে তার কাছে আসে এবং সে ইয়ানশুকে কোলে তুলে নিয়ে বাহিরে আসে, আর তারপরে সে ইয়ানশুকে নিজের খাটে গিয়ে শুয়ে দেয়। এরপরে আমরা দেখি যে ইয়ানশু তো বাসায় থেকেও তার কাজগুলোকে অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে থাকে। তবে সিনিয়ন ইয়ানশু এবং ম্যাং এর এই সুন্দর সম্পর্ক দেখে অনেক জেলাস ফিল করতে থাকে। কিছুদিন পরে ইয়ানশু সুস্থ হয়ে আবারও তার ডিউটিতে জয়েন করে, আর এখানে ইয়ানশু তার প্রথম ডিলটি জিততে সক্ষম হয়। সব কলিগরা তো এই খুশিতে ডিনারে যায়। সিনিয়নও তখন ইয়ানশুর কাছে জেদ করে তার সাথে ডিনারে চলে আসে। ইয়ানশু তো ডিনারে গিয়ে সিনিয়নকে নিজের কাজিন হিসাবে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। আর ডিনার করার সময় তো সিনিয়ন শুধু ইয়ানশুর চারপাশে বসে থাকা মানুষদের দিকে নজর রাখতে থাকে। এগুলো দেখে তো ইয়ানশু কিছু বুঝতে পারছিল না যে আসলে সিনিয়ন তাকে পছন্দ করে নাকি না। আর ইয়ানশু যখন এসব কথা তার বেস্ট ফ্রেন্ডের সাথে গিয়ে শেয়ার করে তখন তার বেস্ট ফ্রেন্ড তাকে অপেক্ষা করতে বলে তার বার্থডের জন্য, যাতে সে সিনিয়নের বার্থডে সেলিব্রেট করার পদ্ধতি দেখে তার মনের মধ্যে কি চলছে সেটির আন্দাজ লাগাতে পারে। ইয়ানশু তো বাসায় ফিরে কথায় কথায় সিনিয়নকে তার বার্থডে যে সামনে আসতেছে এই ব্যাপারেও হিন্ট দিয়ে দেয়। আর পরের দিন সকালে তো সিনিয়র নিজেই ইয়ানশুকে তার জবের লোকেশনে ড্রপ করতে যায়, কিন্তু রাস্তার মধ্যে তো তারা জ্যামে আটকে পড়ে। তখনই মিং তার বাইক নিয়ে তাদের কারের পাশে এসে দাঁড়ায়। মিং তো এখানে ইয়ানশুকে তার বাইকে ওঠার জন্য অফার করে, আর এটি দেখে তো সিনিয়ন রেগে গিয়ে ইচ্ছে করে নিজের কারটাকে পিছনে সরিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে নেয়। আর সিনিয়ন মিংকে বলে যে তুমি পরিস্থিতিগুলো সামলে নেও, আর তারপরে সে মিং এর বাইকে ইয়ানশুকে নিয়ে তার অফিস পর্যন্ত রেখে আসে। পরে মিং যখন অফিসে আসে তখন সে ইয়ানশুকে ডেকে বলে যে আমি কিভাবে লুকিয়ে তোমার কাজিনকে খোঁজার কাজে লেগে আছি। আর সে এখন পর্যন্ত তার কাজিনকে খোঁজার জন্য যে ক্লুগুলো একত্রিত করেছিল সেগুলো সে ইয়ানশুকে দেখায়। বাসায় ফিরে এসে তো ইয়ানশু সিনিয়নের সাথে এই সমস্ত কিছুর ব্যাপারে শেয়ার করে, আর ইয়ানশুর মুখে এই সমস্ত ক্লুগুলো শুনে সিনিয়নের ব্যাপারটা বুঝতে পেরে যায় যে ইয়ানশুর কাজিনকে কোথায় গেলে পাওয়া যাবে, কিন্তু এই ব্যাপারে সে ইয়ানশুর সামনে কিছুই বলে না। এরপরে ফাইনালি ইয়ানশুর বার্থডে দিনটা চলে আসে, যেখানে মিন্তু তাকে একটি সারপ্রাইজ বার্থডে ডিনারের জন্য নিয়ে আসে। আর সে এখানে আসার পরে ইয়ানশুকে প্রপোজ করে দেয়। আসলে মিং মনে মনে ইয়ানশুকে অনেক ভালোবাসতে শুরু করেছিল, তবে ইয়ানশু তো তাকে এটা বলে মানা করে দেয় যে আমি শুধুমাত্র সিনিয়নকে ভালোবাসি। আর ওইদিকে সিনিয়ন ইয়ানশুর কাজিনটিকে তো খুঁজে পেয়ে যায়, তবে কাজিনটি সিনিয়নের হাত থেকে পালিয়ে যায়। আর সে যখন ওখান থেকে ফিরে আসছিল তখন সে আসার সময় সিনিয়ন এবং মিংকে একসাথে দেখতে পায়। আর এগুলো দেখে তো সিনিয়ন মনে মনে অনেক কষ্ট পায়, তাই সে ইয়ানশুর জন্য যে কেকটি কিনেছিল সেই কেকটি সে রেখে নিজের রুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। বাসায় ফিরে ইয়ানশুর মনটা অনেক খারাপ হয়ে যায় এটা ভেবে যে সিনিয়ন আজকে তার বার্থডের জন্য কিছুই করলো না। পরের দিন সকালবেলায় সিনিয়ন ইয়ানশুকে হ্যাপি বার্থডে উইশ তো করে দেয়, তবে তাকে অফিস পর্যন্ত ড্রপ করতে যায় না। ইয়ানশু যখন অফিসে যায় তখন মিং আবারও ইয়ানশুর সাথে তার ফ্রেন্ডশিপের বন্ডিংটা স্ট্রং করে ফেলে। এখানে ইয়ানশু তো মিংকে এটাই বলে যে সিনিয়ন আমার সাথে বার্থডে সেলিব্রেট করেনি, আর এটা শুনে তো মিং অনেক গভীর চিন্তার মধ্যে পড়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই যে মিং এর একটি ফ্রেন্ড যে বাইরের দেশে থাকে সে মিং এর জন্য একটি ঘড়ি পাঠায়। তবে এই ঘড়িটির একটি স্পেশাল দিক ছিল, যেসব মানুষ তাদের ইমোশনগুলোকে অন্যজনের সামনে উপস্থাপন করতে পারে না সেই মানুষগুলোকে সাহায্য করতে এই ঘড়িটি অনেক কাজে দেয়। মিং তো এই ঘড়িটি গিয়ে সিনিয়নকে তাড়াতাড়ি দিয়ে দেয় টেস্ট করার বাহানায়। রাতের বেলা ইয়ানশু বাসায় ফিরে যখন ফ্রিজটি খুলে তখন সে সিনিয়নের আনা কেকটি দেখতে পায়, আর এটি দেখে তো ইয়ানশু অনেক খুশি হয়ে যায়। আর শেষ পর্যন্ত সিনিয়ন তো ইয়ানশুর সাথে মিলে তার বার্থডেটি সেলিব্রেট করে। আর ইয়ানশু এখানে সিনিয়নের সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে দূর করে দিয়ে বলে যে আমার এবং মিং এর মাঝে কোনো ধরনের খারাপ সম্পর্ক নেই, আমরা শুধুমাত্র ভালো ফ্রেন্ড। আর এই সব কিছুর সময় সিনিয়নের সেই ঘড়িটি তার সমস্ত রিয়াকশনগুলোকে নোট করতে থাকে।
পরের সিনে আমরা দেখি যে মিং আবারও ইয়ানশুকে অনেক লেট পর্যন্ত কাজ করার জন্য ডাকে। আর এটি যখন সিনিয়ন শুনে তখন তো তার মনের মধ্যে আবারও অনেক হালচাল শুরু হয়ে যায়। সিনিয়নের একটি ফ্রেন্ড তখন তাকে অ্যাডভাইস দেয় যে তোমার ইয়ানশুকে কিস করে তোমার ফিলিংস গুলোকে চেক করা উচিত। কিন্তু সিনিয়ন তো ইয়ানশুকে কিস করতে গিয়ে নিজের কপালটি ইয়ানশুর কপালে ধাক্কা দিয়ে ফেলে। আর তারপরে সে ইয়ানশুর সামনে এই বাহানা দিতে থাকে যে আমার পা পিছলে গিয়েছিল। পরের সিনে আমরা দেখি যে মিং ওই ঘড়িটির রিপোর্ট ইয়ানশু এবং সিনিয়ন দুজনকে পাঠিয়ে দেয়। আর যার ফলে তো তারা দুজনে ব্যাপারটা জানতে পেরে যায় যে সিনিয়ন আসলে ইয়ানশুকে ভালোবাসে। তারা দুজনেই তখন খুশি হয়ে একে অপরের সাথে দেখা করতে আসে। কিন্তু তখনই সিনিয়ন অফিসের বাইরে তার কাজিনকে দেখতে পায়। ইয়ানশু যখন সিনিয়নকে কোথাও খুঁজে পায় না তখন তো সে অনেক টেনশনে পড়ে মিংয়ের সাথে কন্ট্যাক্ট করে। আর তারপরে তারা সিসিটিভি ক্যামেরা চেক করে ব্যাপারটা জানতে পেরে যায় যে ইয়ানশু তার সেই কাজিনের সাথে কোথাও একটা গিয়েছে। মিং ইয়ানশুর কাজিনের পিছনে যাওয়া লোকজনদেরকেও চিনতে পেরে যায়। তারা এমন ধরনের লোক ছিল যারা কিনা টাকা ডবল করে তাদের ঋণ আদায় করে নেয়। ইয়ানশুর কাজিন তো তার থেকে টাকা ফেরত যাওয়ার জন্য হেল্প চায়। ইয়ানশু তো তার মুখের উপরে মানা করে দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু তখনই তার কাজিনটি যার থেকে ঋণ নিয়েছে সেই লোকটি এসে তার কাজিনকে মারতে থাকে, যেটি দেখে তো ইয়ানশু সেখানেই থেমে যায়। আর সময় মতো সেখানে সিনিয়ন এবং মিংও চলে আসে। আর তারা তো এখানে ইয়ানশুর কাজিনকে ওই লোকটির হাত থেকে বাঁচিয়ে নেয়। সিনিয়ন তখন ওই লোকটিকে কথা দেয় যে সে ইয়ানশুর কাজিনের সমস্ত ধার শোধ দিয়ে দিবে। সবকিছু ঠিকভাবে মিটমাট হয়ে যাওয়ার পরে সিনিয়ন তো ফাইনালি নিজের ভালোবাসার কথাটি ইয়ানশুকে বলে তাকে কিস করে নেয়। কিন্তু পরের দিন সকালবেলায় তারা দুজনে একে অপরকে দেখে তো লজ্জা পেতে থাকে। ইয়ানশু তো তার বেস্ট ফ্রেন্ডের কাছে গিয়ে সিনিয়নের নামে কমপ্লেন করতে থাকে যে সিনিয়ন একদমই রোমান্টিক না। পরের সিনে আমরা দেখি যে ইয়ানশুর সাথে একটি মহিলা দেখা করতে আসে যে ইয়ানশু ড্রয়িং দেখেছিল। আর এই মহিলাটি তো তার কোম্পানিতে ইয়ানশুকে আর্টিস্ট হিসেবে কাজ করার জন্য অফার করে। এর সাথে তার কোম্পানিতে আসা নতুন ইন্টারভিউ সম্পর্কেও সমস্ত ইনফরমেশন গুলো ইয়ানশুকে দেয়। আর অন্যদিকে আমরা সিনিয়ন এবং প্রফেসর শ্যানকে কথা বলতে দেখি। এখানে প্রফেসর শ্যান তো সিনিয়নকে অ্যাডভাইস দিতে থাকে। আর সে সিনিয়নকে এটাই বোঝাতে থাকে যে আপনাকে ইয়ানশুর সাথে রিলেশনশিপে স্টেপ বাই স্টেপ আগানো উচিত। সিনিয়ন তার থেকে আরো পরামর্শ চাইলে প্রফেসর শ্যান এখানে তাকে ইয়ানশুকে নিয়ে ফার্স্টে ডেটে যাওয়ার জন্য বলে। প্রফেসরের কথা শুনে তো সিনিয়ন ইয়ানশুকে নিয়ে মুভি ডেটে যায়। আর এখানে আসার পরে সে ইয়ানশুর সামনে এই ব্যাপারটা একসেপ্ট করে নেয় যে আমি রোমান্টিক কিভাবে হতে হয় সেটি জানি না, তবে আমি তোমার জন্য সবকিছু করতেও পারি এবং সবকিছু আমি শিখতেও চাই, কারণ আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি। সিনিয়নের মুখে এসব কথা শুনে তো ইয়ানশু খুশি হয়ে সিনিয়নকে কিস করে নেয়। পরের দিন সকালবেলায় সিনিয়নও তার কাজে যাওয়ার আগে ফার্স্টে ইয়ানশুকে কিস করে, তারপরে সে তার কাজে যায়। আর এতে তো ইয়ানশু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরে আমরা দেখি যে সিনিয়ন তো ইয়ানশুর একটি পুরাতন ডায়েরি দেখতে পায়, যেখানে ইয়ানশু লিখে রেখেছিল যে তার ফিউচারে যে বয়ফ্রেন্ড হবে তার মধ্যে কোন কোন গুণাবলীগুলো থাকতে হবে। আর এগুলো পড়ে তো সিনিয়ন অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কারণ এখানে যে কোয়ালিটিগুলো লিখে রাখা ছিল সেগুলো একটাও সিনিয়নের মধ্যে ছিল না। আর সেই ব্যাপারটা ইয়ানশুর সামনে এসেও বলে। ইয়ানশু তখন তাকে এটা বলে কমফোর্ট করে যে তুমি যেমনই হও না কেন আমি তোমাকে অনেক পছন্দ করি। পরের দিন সকালে ইয়ানশু অফিসে গিয়ে তার রেজিগনেশন লেটারটি মিংকে দিয়ে দেয়, কারণ সে একজন আর্টিস্ট হিসেবে তার ফিউচারটিকে আগাতে চাচ্ছিল। আর অন্যদিকে ডক্টর গ্র্যান্ডপাকে বলছিল যে আপনার কাছে বেঁচে থাকার জন্য আর মাত্র 3 মাস সময় রয়েছে। কিন্তু গ্র্যান্ডপা তো এটি শোনার পরও নিজের উপরে খুব একটা প্রভাব ফেলতে দেয় না। এর পরের সিনে আমরা দেখি যে ইয়ানশু তো কার্টুন আর্টিস্ট হিসাবে জবটি পেয়ে যায়। আর এতে সে অনেক বেশি খুশি ছিল, যার কারণে সে মনোযোগ দিয়ে তার কাজ করতে থাকে। আর ইয়ানশুর এত প্রতিভা দেখে তো তাকে একটি কমিক বুকে কাজ করারও সুযোগ পেয়ে যায়, যার কারণে তো সবাই ইয়ানশুকে একটি সারপ্রাইজ পার্টিও দেয়। ইয়ানশু তো তার নতুন কমিক বইয়ে কাজ করার সময় অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, কিন্তু এর সত্ত্বেও সে সব কাজ অনেক সাফল্যের সাথে কমপ্লিট করে। আর এই সময় তো তার চু নামের একটি রাইটারের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়। চু ইয়ানশুর সাথে তার পুরাতন ক্লাসমেটের সাথে ওয়ান সাইডেড লাভের ব্যাপারেও আলোচনা করে। আর ইয়ানশু চুয়ের মুখে এসব কথা শোনার পরে তো তার নিজের ম্যারিড লাইফের ব্যাপারেও সে চুর সাথে শেয়ার করে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার তো তখন ঘটে
যখন চুয়ের সাথে ইয়ানশু এবং সিনিয়নের দেখা হয়। এখানে ইয়ানশু এবং চুয়ের সাথে আমরা ওই ব্যাপারটা বুঝতে পেরে যাই যে ওরা দুজনে যার ব্যাপারে কথা বলছিল সেই ব্যক্তি একজনই ছিল, মানে সিনিয়ন। ইয়ানশু তো সিনিয়নের জন্য চুয়ের ফিলিংসটা নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যায়, কিন্তু ইয়ানশুর বেস্ট ফ্রেন্ড তাকে বোঝাতে থাকে যে সিনিয়নের মনের মধ্যে যদি চুয়ের জন্য কোনো ফিলিংস থেকে থাকতো তাহলে তোমার সাথে সে কোনোদিনই বিয়ে করতো না। চু তো সিনিয়নের সাথে ইয়ানশুকে ডিনারের জন্য ইনভাইট করে, আর এখানে মিংও উপস্থিত ছিল কারণ তারা তিনজনই একই ক্লাসে পড়তো। আর এই ডিনারে আসার পর থেকেই তো চু ইয়ানশুকে সবার সামনে নিচু দেখানোর অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সিনিয়ন তো সবার সামনে শুধু ইয়ানশুকে সাপোর্ট করতে থাকে। আর এতে তো চু অনেক রেগে গিয়ে ইয়ানশুর সাথে আলাদা কথা বলতে আসে, আর সে ইয়ানশুকে এটাই বোঝানোর চেষ্টা করতে থাকে যে সিনিয়নের সাথে তোমাকে একদমই মানায় না, কিন্তু ইয়ানশু তো চুয়ের এসব কথায় একদমই কান দেয় না। আর এর পরের সিনে আমরা দেখি যে গ্র্যান্ডপাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়, কিন্তু সে এই ব্যাপারে ইয়ানশুকে সিনিয়নকে কোনো খবর দিতে মানা করে দেয়। আর অন্যদিকে আমরা দেখি যে চু সিনিয়নের সাথে তার বাসাতে দেখা করতে আসে, যেই সময় ইয়ানশু বাসাতে ছিল না। আর ওইদিকে ইয়ানশু তো তার ফ্রেন্ডের সাথে চু এবং সিনিয়নের ব্যাপারে কথাবার্তা বলছিল। ওরা সবাই তো তখন ডিসিশন নেয় যে চুকে আসলে সিনিয়ন পছন্দ করে নাকি এই ব্যাপারে তারা গবেষণা করে দেখবে। রাতের বেলায় তারা তিনজন মিলে যখন ইয়ানশুর বাসার বাইরে আসে তখন তারা বাসার মধ্যে থেকে একটি মেয়ে চিল্লানোর শব্দ শুনতে পায়। ওরা তিনজন মিলে তো তখন সিনিয়নের বেলকনির বাইরে দাঁড়িয়ে ভিতরে কি হচ্ছে সেগুলো লুকিয়ে শুনতে থাকে, যেখানে তারা এটাই শুনতে পাচ্ছিল যে সিনিয়ন তো চুকে রিজেক্ট করে দেয়, এটা বলে যে ইয়ানশুর থেকে বেশি ভালো আমাকে কেউ বাসতে পারবে না, আর আমিও ওকে ভীষণ ভালোবাসি। তখনই সে বেলকনির বাইরে থেকে একটি শব্দ শুনতে পায়, আর সে তো ইয়ানশুকে দেখে ফেলে, যার কারণে সে কোনো কিছু ভাবনা চিন্তা বাদ দিয়ে ইয়ানশুকে গিয়ে কিস করে নেয় চুইকে প্রমাণ দেওয়ার জন্য। আর এইভাবে তাদের দিনগুলো পার হতে থাকে। একদিন একজন জাপানি ক্লায়েন্টের সাথে ইয়ানশুর কাজ করার অফার আসে, কিন্তু এই কাজ করতে হলে ইয়ানশুকে 3 বছরের জন্য বাইরে থাকতে হবে, যার কারণে সে এইসব ব্যাপারে ভাবনা চিন্তা করার জন্য তার বসের থেকে সময় চায়, কারণ সে সিনিয়নকে ছাড়াও থাকতে চাচ্ছিল না, এমনকি গ্র্যান্ডপাকে ছেড়েও কোথাও যেতে চাচ্ছিল না। পরের সিনে আমরা দেখি যে চু গ্র্যান্ডপার সাথে দেখা করতে আসে, আর সে তাকে অ্যাডভাইস দেয় যে আপনার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া উচিত। আর এর সাথে সে ইয়ানশুকে কংগ্রাচুলেশন জানায় তার নতুন কাজের অফারটি পাওয়ার জন্য। ইয়ানশু তো গ্র্যান্ডপার এই শরীরের অবস্থাগুলো নিয়ে অনেক বেশি টেনশন করছিল, কিন্তু সিনিয়ন তাকে বলে যে এইসব টেনশন বাদ দিয়ে নিজের গ্র্যাজুয়েশন কিভাবে কমপ্লিট করতে হবে সেদিকে মনোযোগী হও। আর শেষ পর্যন্ত তো ইয়ানশু তার এক্সামটি পাশ করে গ্র্যাজুয়েশনটি কমপ্লিট করেই ফেলে। সিনিয়ন তো তখন ইয়ানশুর কাছে এসে তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি এবার আমার সাথে সত্যিকারের বিয়ে করতে চাও, কিন্তু ইয়ানশু তো তার থেকে কিছুদিনের সময় চায়, এটি বলে যে আমি বাইরের কাজটি করার ব্যাপারে চিন্তা ভাবনা করছি। পরবর্তীতে আমরা ওদের দুজনের রোমান্টিক সিনও দেখতে পাই, যেখানে তারা দুজনে শেষমেশ একে অপরের সাথে ইন্টিমেটও হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই যে গ্র্যান্ডপা সিনিয়নকে অ্যাব্রডে ট্রিটমেন্ট করতে যাওয়ার জন্য মানা করে দেয়, কারণ সে শুধুমাত্র এখন শান্তির সাথে এই দুনিয়া থেকে চলে যেতে চাচ্ছিল। এরপরে সিনে আমরা দেখি যে ইয়ানশু তার কাজের জন্য আজকে অ্যাব্রডে চলে যাচ্ছে, তবে সে অর্ধেক রাস্তাতে গিয়ে আবারও ফিরে আসে, কারণ তার ব্যাগের মধ্যে সে সিনিয়নের একটি নোট পায়, যেখানে লেখা ছিল যে সে কিভাবে বাইরে জীবনটাকে আনন্দ সহকারে উপভোগ করতে পারবে। আর এই নোটগুলো পড়ে তো ইয়ানশু সিনিয়নের জন্য অনেক ইমোশনাল হয়ে যায়, আর সিনিয়ন যখন ইয়ানশুকে ফিরে আসতে দেখে তখন তো সে অনেক অবাক হয়ে যায়। ইয়ানশু তো সিনিয়নকে বলে যে আমি কাজ করতে থাকলে ভবিষ্যতে বাইরে কাজ করার আমি আরো অনেক অফার পেয়ে যাব, কিন্তু এখন শুধুমাত্র আমি তোমার এবং গ্র্যান্ডপার সাথে সময় কাটাতে চাই। আর অন্যদিকে আমরা ইয়ানশুর বোনকে দেখতে পাই, সে তো এখন সিনিয়নের ফ্রেন্ডের সাথে ডেট করছিল, আর ওরা দুই কাপল মিলে তো গ্র্যান্ডপাকে তার বাসাতে নিয়ে যায়, আর এখানে সবাই মিলে একসাথে ফায়ারওয়ার্কস এনজয় করছিল। পরের সিনে আমরা দেখি যে গ্র্যান্ডপা তো ওদের ম্যারেজ কন্ট্রাক্টের ব্যাপারে জানতে পেরে যায়, তবে ইয়ানশু এবং সিনিয়ন তাকে এটাই বোঝাতে থাকে যে এখন আমাদের দুজনের মাঝে কন্ট্রাক্ট বলে কিছুই নেই, আর এখন আমাদের দুজনের মাঝে যা উপস্থিত রয়েছে তা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আর এই গল্পের শেষ সিনে আমরা দেখতে পাই যে ইয়ানশু সিনিয়নের সাথে সমুদ্রের কিনারায় আসে, আর এই সুন্দর পরিবেশে সিনিয়ন ইয়ানশুকে বলে যে জানো তুমি ছাড়া আমার এই জীবনটা পুরো অন্ধকার।
আর আমি আমার জীবনের থেকে অনেক বেশি তোমাকে ভালোবাসি। ইয়াংশু তখন তাকে বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর এটা বলি তারা দুজনে একে অপরকে কিস করে নেয়। আর এই সুন্দর মুহূর্তের সাথে আমাদের আজকের এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবে না। আর পরবর্তীতে এমন আরো অনেক গল্প পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।